হাই স্টুডেন্টস, আমরা আগের ক্লাসে ব্যাংকিং টার্মস সম্বন্ধে পড়াশোনা করছি। তো চলো আজকে আমরা নতুন টপিক শুরু করব। তো শুরু করার আগে আমরা দেখে নিই ম্যাপের মাধ্যমে যে আমরা ঠিক কোন জায়গাতে উপনীত হয়েছি। মানি অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টারে আমরা পড়াশোনা করেছি যে দুটো টপিক, একটা হচ্ছে ছোট টপিক মানি আর একটা হচ্ছে ব্যাংকিং। এবার এই ব্যাংকিং টপিকটা বিরাট বড়, এখানে আমরা 10টা সাব টপিকে ডিভাইড করেছি। সেই 10টা সাব টপিকের মধ্যে 7টা আমরা বড় টপিক আমরা কমপ্লিট করে ফেলেছি, যে ব্যাংকিং হিস্ট্রি, আরবিআই, তারপর হচ্ছে যে ব্যাংকিং ক্লাসিফিকেশন বা মনিটারি পলিসি, এরকম 7টা টপিক আমরা শেষ করে ফেলেছি। আজকে হচ্ছে 8 নম্বর টপিক, সেটা হচ্ছে নন পারফর্মিং অ্যাসেটস। এরপর আমাদের দুটো টপিকই বাকি থাকে, একটা হচ্ছে বেসেল নর্ম আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। ওকে, তো বেসেল নর্ম আর হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করে নেব। আজকের ক্লাসটাতে আমাদের থাকছে নন পারফর্মিং অ্যাসেটস। আচ্ছা, নন পারফর্মিং অ্যাসেট বলতে কি বোঝায়? অ্যাসেট বলতে বোঝায় ব্যাংক যে টাকাটা লোন দিচ্ছে, হ্যাঁ, ওর টোটাল যে অ্যামাউন্ট, যে টাকাটা সে লোন দিতে পারবে, এটা হচ্ছে বলে অ্যাসেট। আচ্ছা, পারফর্মিং অ্যাসেট কোনটা? যে টাকাটা লোন দেওয়ার পর যেটা কিনা নিয়মিতভাবে সুদ আসলটা পাওয়া যাচ্ছে, সেটাকে বলা হয় পারফর্মিং অ্যাসেট। আর নন পারফর্মিং অ্যাসেট কোনটাকে বলে? যে টাকাটা লোন দেওয়ার পর কোনো কারণে অ্যাক্সিডেন্টাল কারণ হোক বা করাপশন হোক না কেন, যে কারণেই হোক বা স্ক্যাম হোক না কেন, যে টাকা থেকে মানে ইনস্টলমেন্টটাকে আবার ফেরত পাওয়া যাচ্ছে না, সেটাকে বলা হয় হচ্ছে নন পারফর্মিং অ্যাসেটস। আচ্ছা, সাধারণত যে ইনস্টলমেন্টগুলো 3 মাস ধরে ডিলে হচ্ছে বা 3 মাসের বেশি, সেগুলোকে বলা হয় নন পারফর্মিং অ্যাসেট। এই নন পারফর্মিং অ্যাসেট হচ্ছে কি 3 রকমের হয়। একটা হচ্ছে সাবস্ট্যান্ডার্ড অ্যাসেট, 2 নাম্বার ডাউটফুল অ্যাসেট, 3 নাম্বার লস অ্যাসেট। আচ্ছা, সাবস্ট্যান্ডার্ড অ্যাসেট সেটাকেই বলে যে লোন, মানে কি লোনের ক্ষেত্রে 3 মাস বা 3 মাসের বেশি এবং 12 মাসের কম সময় ধরে টাকাটাকে ইনস্টলমেন্টটাকে ফেরত পাওয়া যাচ্ছে না, সেটাকে বলা হয় সাবস্ট্যান্ডার্ড অ্যাসেট। 2 নম্বরে আসবো আমরা ডাউটফুল অ্যাসেট। ডাউটফুল অ্যাসেট কোনটাকে বলে? যেগুলো কিনা 12 মাস বা 12 মাসের বেশি সময় ধরে ইনস্টলমেন্টটাকে ফেরত পাওয়া যাচ্ছে না, সেটাকে বলা হয় ডাউটফুল অ্যাসেট। আর 3 নাম্বারটা কি? যে লস অ্যাসেট, যে টাকা যে ইনস্টলমেন্টগুলো 12 মাসের মানে কি অনেক দীর্ঘদিন ধরে হচ্ছে পাওয়া যাচ্ছে না, ব্যাংক সেটাকে বলতে পারে না যে আমরা আর নেবো না, তবে হচ্ছে কি যে এটা ধরে নেওয়া হয় যে এটা লসই চলে গেল, এটাকে বলা হয় লস অ্যাসেট। ঠিক আছে, তো এই তিনটাকে কিন্তু তোমরা একটু চার্ট বানিয়ে নাও, ক্লাসিফাই করে নাও, তাহলে বুঝতে মানে সুবিধা হবে। আচ্ছা, প্রথমে আসলাম কি আমরা আমরা বুঝলাম আগে আমরা নন পারফর্মিং অ্যাসেট কি এবং হচ্ছে কি এর প্রকারভেদ করলাম। এবার পড়বো আমরা যে নন পারফর্মিং অ্যাসেটের প্রভাবটা কী করে। যত বেশি নন পারফর্মিং অ্যাসেট হবে, তার মানে ব্যাংকের কাছে টাকার পরিমাণটা কম হবে বা রুপিসের পরিমাণটা কম হবে, অ্যাসেটের পরিমাণটা কম হবে, যে কারণে সে আর ফার্দার খুব বড় মানে কি ভালোভাবে মানে লোন দিতে পারবে না। আর যদি লোন না দিতে পারে, তবে হচ্ছে কি যে দেশের অনেক মানুষরা এই লোনের সুবিধাটা, যে তাদের ব্যবসাটাকে এগিয়ে নেওয়া যাওয়া, সেটাকে করা সম্ভব হবে না। তারপর হচ্ছে সোশ্যাল যে মানে ইনফ্রাস্ট্রাকচারটাকেও তৈরি করা যাবে না। তারপর হচ্ছে কি যে মানে ডিলে হতে পারে। তারপর কি, যত বেশি হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট বাড়বে, তার মানে কি যে যদি ব্যবসা বাণিজ্য যদি কম হয়, তার মানে কি ইকোনমিক গ্রোথও কিন্তু কম হবে। এই হচ্ছে যে ইম্প্যাক্ট অফ এনপিএস বা নন পারফর্মিং অ্যাসেটের হচ্ছে প্রভাব। আচ্ছা, কেন আমাদের দেশে, এবার আমাদের 3 নম্বর টপিক পড়বো, সেটা হচ্ছে এনপিএ ইন্ডিয়াতে বেড়ে যাওয়ার কারণটা কি। কী কী বললাম আজকের ক্লাসে এখনও পর্যন্ত? নন পারফর্মিং অ্যাসেটের কী এবং প্রকারভেদ। 2 নম্বর পড়লাম নন পারফর্মিং অ্যাসেটের হচ্ছে কি যে প্রভাব। এবার আমরা পড়বো হচ্ছে কি যে ইন্ডিয়াতে এনপিএ বৃদ্ধি পাওয়ার কারণটা কি, নন পারফর্মিং অ্যাসেটটা কেন বৃদ্ধি পাচ্ছে। কারণ যে যদি অনেক বেশি লোন নেয় মানুষ, মানে কি এর ঠিকঠাকভাবে সে ইউটিলাইজ করতে পারবে কিনা, কাজে লাগাতে পারবে কিনা, তার মানে কি সে লোন নেওয়ার সময় নিচ্ছে, কিন্তু মানে কি ইনস্টলমেন্ট ভরার সময় সে হয়তো ভেবে চিন্তে নিচ্ছিল না, যে কারণে সে ইনস্টলমেন্ট ঠিকঠাক মতো দিতে পারছিল না। ঠিক আছে, 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে যে কি বলে, যত বেশি মানে কি গরিবে মানে কি যে যত বেশি হচ্ছে কি যে এনপিএ বাড়তে থাকবে, মানে আগের থেকেই এনপিএ হচ্ছে, যেটা মানে কি গভর্নমেন্ট ব্যাংক হচ্ছে কি যেটাকে এক্সপিরিয়েন্স করেছে, তখন কি ব্যাংক আবার চাইবে কি যে অনেক বেশি সিকিউরিটি তোমরা সাবমিট করো, তবেই আমরা লোন দিতে পারছি। তো কম অ্যাসেটে কিন্তু তারা লোন দিচ্ছে না, আর তোমার কাছে যদি কম অ্যাসেট থাকে তাহলে তুমি লোন পাবেও না। তার মানে একইভাবে তোমার কিন্তু যে মানে কাজ টাজ বা ব্যবসা বাণিজ্য ঠিকঠাক মতো আগাবে না। আর যদি এনপিএ কম মানে মানে কি বেশি হতে থাকে, তার মানে কি এর পরবর্তীতে ইনফ্রাস্ট্রাকচারাল যে প্রজেক্ট আছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার আসি আমরা যে কি বলে ইন্ডিয়াতে যে এই নন পারফর্মিং অ্যাসেটটা যাতে আর না বৃদ্ধি পায়, তার জন্যে
গভর্নমেন্ট অনেক স্কিম লাগু করেছে, কিন্তু বেশিরভাগ 4টা ইম্পর্টেন্ট স্কিম আছে যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে চাকরি পরীক্ষা হিসেবে, ঠিক আছে? তো কী কী সেটা আমরা 4টা পড়বো। আগেরটার মতো হচ্ছে কি তোমরা চার্ট বানাতে পারো। একটা 5/25 স্কিম 2014, তারপর SDR 2015, AQR 2015, তারপর S4A 2016, ঠিক আছে? তো এই 4টার মধ্যে প্রথমটা আমরা আসি 5/25 স্কিম 2014। আচ্ছা, এখানে কি বলা হয়েছে যে এই যে লোনটাকে রিস্ট্রাকচার করার কথা বলেছে। রিস্ট্রাকচার করার অর্থ হলো যে ধরো তোমাকে আমি ব্যাংক আমি তোমাকে লোন দিয়েছি, 5 লাখ টাকার লোন দিয়েছি। তো কোনো কারণে মানে সরি, তুমি হয়তো ঠিকঠাক মানে কি পয়সাটা ফেরত দিতে পারছো না। বুঝতে পারলে ব্যাপারটা? যে কি বললাম আমরা কোনটা পড়ছিলাম? 5/25 স্কিম 2014 কি করে, ধরো আমি তোমাকে 5 লাখ টাকা লোন দিলাম, 5 বছর টেনিওর, তুমি ঠিকঠাক মতো ফেরত দিতে পারছো না, সুদের হার 10% আছে। তাহলে মানে কি এবার যখন তুমি ফেরত দিতে পারছো না, তখন কি ব্যাংক কি করবে? তো ও চাইলো মানে কি ওটা তোমাকে টেনিওরটাকে বাড়িয়ে দিল, ঠিক আছে? তুমি 5 বছরে পারবে না, তো 10 বছরে তুমি দাও তাহলে, কিন্তু সুদের হারটাকে আমি কমিয়ে দিলাম, তাহলে 8%। তাহলে তোমাকে আমি যদি তোমাকে যদি আমি 100 টাকা দিই, তো 10 বছর ধরে তুমি মানে 5 বছর ধরে তুমি টেনিওরে নিলে, তারপরে তুমি আমাকে কত ফেরত দেবে? 10% সুদে, তার মানে 150 টাকা তুমি আমাকে ফেরত দেবে 5 বছরে। কিন্তু এবার কি তোমাকে ফ্লেক্সিবিলিটি দেওয়া হলো যে 5 বছর জায়গায় তুমি 10 বছরে দাও, সুদের হারটাকে একটু কমিয়ে দিচ্ছি। তাহলে তোমাকে আমি যে 100 টাকা দিলাম, তুমি আমাকে প্রতি বছর 100 মানে 8 টাকা ফেরত দেবে সুদ হিসেবে, আর সঙ্গে আসলে দেবে। তার মানে কি আমি 10 বছর ধরে যখন নিচ্ছি, তখন আমি তোমার কাছে নিচ্ছি 180 টাকা। তোমার জন্য সুবিধা যে তুমি বেশি সময় পেলে লোনটাকে ফেরত দেওয়ার জন্য, আমার জন্য সুবিধা আমি বেশি সুদ পাচ্ছি। আচ্ছা, এবার আসি আমরা যে এটার ইমপ্লিমেন্টেশনের সুবিধা, তো আমরা অসুবিধা দুটোই বুঝলাম, কিন্তু এটাও খুব একটা বেশি সাকসেসফুল না, যেহেতু কিনা যে কোম্পানিকে অনেক বেশি পরিমাণ পয়সাটাকে ফেরত দিতে হচ্ছে আগের তুলনায়। আচ্ছা, এরপর আসি আমরা মানে কি বলে স্কিম ফর সাস্টেনেবল স্ট্রাকচারিং, কি বললাম? স্কিম ফর সাস্টেনেবল স্ট্রাকচারিং অফ স্ট্রেসড অ্যাসেটস 2016 বা S4A। এটার মানে কি যে মানে কি যে আরবিআই বা গভর্নমেন্ট বা ব্যাংক যে অ্যাসেটটা যে আছে, যেটা লোন দেওয়া অলরেডি হয়ে গেছে, এনপিএ যেটা হয়ে গেছে, সেটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। কি কি সেটা ভাগ? সেটা হচ্ছে কি একটা হচ্ছে সাস্টেনেবল, আর হচ্ছে কি আনসাস্টেনেবল। যেটা সাস্টেনেবল যেটা আছে, তার মানে কি যে টাকাটা ইনস্টলমেন্টটা মানে কি কোন প্রাইভেট কোম্পানি বা প্রাইভেট ইন্ডিভিজুয়াল ফেরত দিতে পারছে, সেটা হচ্ছে সাস্টেনেবল। আর আনসাস্টেনেবল পার্ট যতটুকু অ্যামাউন্ট হচ্ছে কি সেই কোম্পানি ফেরত দিতে পারছে না, সেটাকে বলে আনসাস্টেনেবল। সাস্টেনেবল যেটা, তো সে পয়সা ফেরত দিতে পারলো, খুব ভালো কথা, তাহলে আমার সেখানে স্কিম বানানোর দরকার নেই। আমার বার করতে হবে কিনা আনসাস্টেনেবল জায়গাটুকু আমাকে বার করতে হবে। যখন আমি আনসাস্টেনেবলটাকে পাচ্ছি, তখন কি করবে ব্যাংক? তখন বললো কি যে ঠিক আছে, তুমি এই টাকাটা ফেরত দিতে পারবে না, তো তোমার ইকুইটিটা আমাকে দিয়ে দাও, তোমার শেয়ারটাকে দিয়ে দাও আমায়। যে যত টাকার তোমাকে লোন দিলাম আমি, তার মধ্যে এইটুকু তুমি তো ফেরত দিতে পারছো না, তাহলে আমাকে তোমার অ্যাকাউন্ট, তোমার ব্যাংকে, তোমার কোম্পানির শেয়ার দাও। তার মানে সেই শেয়ার বেচেও কিন্তু ব্যাংক টাকাটা কিছুটা হলেও রিকভারি করতে পারবে। এটাই হচ্ছে S4A 2016। আচ্ছা, এবার আসি আমরা স্ট্র্যাটেজিক ডেপ্থ রিস্ট্রাকচারিং। আচ্ছা, স্ট্র্যাটেজিক ডেপ্থ রিস্ট্রাকচারিং মানে কি, যে ধরো হচ্ছে কি যে টাকাটা ফেরত দিতে পারছে না গভর্নমেন্ট মানে প্রাইভেট কোম্পানি বা ইন্ডিভিজুয়াল, কি করা হলো যে আগের থেকে বোঝা যাচ্ছে না এ হয়তো দিতে পারবে না, হয়তো আগে থেকে বিশ্বাস নেই, তাহলে কি করবে যে তুমি ব্যাংকে লোন তখন আর দিবে না, লোন দেওয়ার জায়গাতে ইকুইটি কিনবে। তো ঠিক আছে, আমি পয়সাটা তোমাকে দিলাম, নাও তুমি ফেরত দাও, তারপর তোমাকে হচ্ছে শেয়ারটা আমি তোমাকে, তোমার শেয়ার তোমাকে ফেরত দিচ্ছি আমি। তো এটাকে বলা হয় স্ট্র্যাটেজিক ডেপ্থ রিস্ট্রাকচারিং 2015। কিন্তু এটা একটা অসুবিধাও আছে। আগেরটা যে S4A 2016 আর হচ্ছে কি যে SDR 2000 মানে কি যে 2015, তো এই দুটোর মধ্যে প্রবলেম আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক কিন্তু শেয়ার কিনে নিচ্ছে, ইকুইটি কিনে নিচ্ছে। কোনো কোম্পানি দেশে সহজে চাইবে না যে আমি আমার শেয়ারটা ব্যাংকের কাছে দিয়ে দিই, লোন আমি না পেলে তাহলে শেয়ারটা আমি বেচে দিচ্ছি, এটা বেশিরভাগ ক্ষেত্রেই করবে না। তো অনেক কোম্পানি আছে, বেশিরভাগ কোম্পানিরাই কিনা এই স্কিম কিন্তু ফলো করছে না। কোনটা কোনটা করছে না সেটা হচ্ছে S4A 2016, তারপর SDR 2015, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসি লাস্ট আমাদের টপিক, সেটা হচ্ছে অ্যাসেট কোয়ালিটি রিভিউ 2015। আরবিআই সাধারণত মানে কি বলে কোনো ব্যাংকে লোন দেওয়ার সময় বা ব্যাংকও তো কখনো লোন দেওয়ার সময়
তো মানে কি আরবিআই হচ্ছে এটাকে রিকমেন্ড করেছে যে যখন লোন দেওয়ার সময় তোমরা আগে থেকেই সেটাকে বোঝার চেষ্টা করো যে সেই অ্যাসেটটা নন মানে পারফর্মিং অ্যাসেট হবে নাকি মানে কি পারফর্মিং অ্যাসেট হবে, সেটা আগে থেকে একটা রিভিউ দাও সমস্ত কিছু ডিটেলড অ্যানালিসিস করে। হ্যাঁ, তখন মানে এটাকেই বলা হয় হচ্ছে অ্যাসেট কোয়ালিটি রিভিউ 2015। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা কী কী বললাম, নন পারফর্মিং অ্যাসেট কি এবং তার শ্রেণীবিভাগ, 2 নাম্বার হচ্ছে কি ইম্প্যাক্ট অফ এনপিএস বা এনপিএর হচ্ছে প্রভাব, 3 নাম্বার হচ্ছে কি এনপিএ বৃদ্ধি পাওয়ার কারণ, 4 নাম্বার হচ্ছে কি যে আমরা বিভিন্ন রকমের গভর্নমেন্ট স্কিম পড়েছি, যে স্কিমগুলো হচ্ছে কি 4টাকে ভাগে আমরা ভাগ করেছি, 4টাই পড়েছি আমরা কী কী সেটা, 5/25 স্কিম, এসডিআর 2015, তারপর হচ্ছে কি যে AQR 2015, আর হচ্ছে S4A 2016। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আমরা আরও বেশ কিছু ইনফরমেশন পাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, বাই।